বয়স কলম তুমি দিয়ে নেবা। বয়স দেবো কি বয়স তো বলতে কি দিলে তো তোমার কাটি দেন কাটি দেন একগুনে। আমাদের উদ্ধারকৃত শিয়ালের বাচ্চাটির শেষ ভিডিও হতে যাচ্ছে এটি। অনেক চেষ্টার পরও বাচ্চাটিকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয় নাই। ফুলুর কাছে তার পরাজিত হয়েছে। আসলে ভাইরাসে আক্রান্ত হলে সেখানে আর চিকিৎসায় কোনো বিজ্ঞানী কাজ করে না, চিকিৎসকরা ব্যর্থ হয়। বাচ্চাটিকে উদ্ধার করার পর আমরা খুব সুন্দর করে বড় করে তুলছিলাম। বেশ ভালো চলাফেরা করছিল, আমাদের সাথে মিশে গেছিল। প্রথম দিক থেকে অনেক কষ্ট হয়েছিল আমাদের একে পরিবেশের সাথে মানানোর জন্য। পরবর্তীতে কিন্তু বাচ্চাটি খুব সুন্দরভাবে মিশে যায় সবার সাথে। এই মাটিমাঙ্গা বাজারে অনেকেই বাচ্চাটিকে দেখার জন্য চলে আসে, বিভিন্ন জায়গা থেকেও মানুষ দেখতো। বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল এই শিয়ালের বাচ্চাটি। আমাদের উদ্দেশ্য ছিল একে মোটামুটি একটা বড় পর্যায়ে করে, অর্থাৎ যখন সে শিকার ধরতে পারবে তখন আমরা জঙ্গলে অবমুক্ত করব, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়নি। ফুলু আক্রান্ত হয়ে মারা গেছে। এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আমরা পরিষ্কার করছি। ও পাশের যে ময়লার ড্রেনে পড়ে গেছিলো, পরে সেখান থেকে উদ্ধার করে শ্যাম্পু করে ওকে রোদ্রে শুকানো হচ্ছে। সেই রোদ্রে শুকানোর পর দুধ খাওয়ানো হয়। এটা হচ্ছে সেই ভিডিও এবং এটি এর লাস্ট ভিডিও। এরপরে আর কোনো ভিডিও আপনারা পাবেন না। বাচ্চাটি আমার সামনে সজীব ছিল, ও চায়ের দোকান করে, সেই দোকানের ফাঁকে ফাঁকে এসে ওকে দুধ খাওয়াতো। আমি কর্মব্যস্ত লোক, কর্মব্যস্ততার জন্য এদিক ওদিক চলে গেলে ও সেই বাচ্চাকে দুধ খাওয়াতো। আমার পাশে জাবের, সামনে কৃষ্ণদা, পাশে একটা লেত্ত সুখের দোকান, যারা যারা ছিল, এরপরে ফটোস্টেটের দোকান, কাপড়ের দোকান, তো কসমেটিক্সের দোকানদার, যারাই এই বাজারের আশেপাশে আছে, এরপরে খাবার হোটেল তরিক ভাই, সবাই বাচ্চাটিকে বেশ ভালোবাসতো এবং সবাই খেয়াল রাখতো যে কখনো কোনো কুকুর আক্রমণ করে কি না। কুকুরের আক্রমণ হলে বাচ্চাটিকে যাতে উদ্ধার করা যায় সেই বিষয়গুলো খুব দেখভাল করতো, কিন্তু সেই বাচ্চাটি আর নাই। আসলে অনেক চেষ্টা করেছিলাম বাচ্চাটিকে বাঁচানোর জন্য। প্রতিদিন নুরু কাকার দোকান থেকে আমরা দুধ নিয়ে আসতাম, সে দুধের সাথে পানি মিশিয়ে খাওয়াতাম। প্রথম দিকে ও খাওয়ার যেত না, পরবর্তীতে যখন খাবারটা পরিপূর্ণ ধরে ফিডারে করে খুব সুন্দর করে ও খাবার খেত। কখনোই নুরু কাকা বলে নাই যে আমি দোকান থেকে এই ক্রয়কৃত এত মূল্যের দুধ আমি দেবো না। সেও দুধ দিত। এমনকি সে যখন বাসায় যেত, সেই বাসায় যাওয়ার সময় খোঁজ খবর নিয়ে যেত যে বাচ্চাটি ভালো আছে, সুস্থ আছে কিনা। আর আমি আমার যথাসম্ভব যা আসে চেষ্টা করেছি, ওকে খাবার খেয়েছি, বাঁচানোর চেষ্টা করেছি। যেমন দেখছেন পরিষ্কার করে এনে রোদ্রে রেখেছি। কিছুক্ষণ রোদ্রে রাখার পর দুইটা ছেলে আসে। ভিডিওটা সজীবকে দিয়ে প্রথম করাই, এরপরে সজীবের পরে ওদের কাছে দিয়ে দেয়া হয় ফোনটা, যাতে ভিডিওটা করা যায়। ওরা দুইজনেও ভিডিওটা করে। এরপরে বাচ্চারা শিয়ালের বাচ্চাটিকে দেখার জন্য আমার চেম্বারে প্রায় চলে আসতো, এসে এই বাচ্চাটিকে দেখে যেত, ওরা আনন্দ করত। আর শিয়ালের বাচ্চাটাও বেশ ফ্রেন্ডলি হয়ে গেছিলো সকলের সাথে। মানুষকে সে মোটেও ভয় পেত না। এমনকি আমার চেম্বারে একটি কুকুর থাকে, ওর নাম রাপ্পাই। সেই রাপ্পাই ওকে কখনো আক্রমণ করে নাই। আর দুটি বেয়ারিশ কুকুর এখানে আছে যারা একটু হিংস্র, তারাও কখনো আক্রমণ করে নাই, কিন্তু কৌতূহল বসে এসে দেখতো। আমরা খেয়াল রাখতাম। আমাদের হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের আমাদের ইংলিশ স্যার ছিলেন কিবরিয়া স্যার, উনি আসতো, এসে দেখে যেত বাচ্চাটার কি অবস্থা। বাচ্চারা অনেকেই এসে দেখে যেত
অনেকে ভ্যান নিয়ে এসে মোটরসাইকেল নিয়ে এসে দেখে যেত, যে যখন শুনতো যে একটা শিয়ালের বাচ্চা উদ্ধার করা হয়েছে, সে বাচ্চাটা এখন অনেকটা সুস্থ, সবার সাথে মিশে যাচ্ছে, খাবার খাচ্ছে, বড় হচ্ছে। অনেকে বিভিন্ন পরামর্শ দিত যে এটাকে পালতে হবে, কিন্তু আমি সবসময় বলতাম যে না, বনের পশু বা এই জন্তু এগুলোকে বনেই রাখতে হবে, আমাদের প্রকৃতির সাথে, আমাদের পরিবেশের সাথে, আমাদের প্রতিবেশ রক্ষা করার জন্য এটি খুব জরুরি। আমাকে আমার বাড়ি আমবাড়ি, আমরা মাটি ভাঙা থাকি। জানিস বড় হয় না। শিয়ালের বাচ্চাটিকে আমরা বেশ কিছুক্ষণ এখানে এই অবস্থায় রোদ্রে রাখি। রোদ্রে রাখার পর আস্তে আস্তে বাচ্চাটি যখন শুকায়, পানি ঝরে যায়, তখন অনেকটা সুস্থ হয়। এখন অবশ্য দেখা যাচ্ছে যে কিছুটা দুর্বল, এরপরে কিন্তু একেবারে পুরো সুস্থ হয়ে যায়। তারপরেও কিন্তু এক পর্যায়ে শিয়ালের বাচ্চাটি মারা যায়। তার বেশ কয়েকদিন পর যখন ফ্লু আক্রান্ত হয়, সেই ফ্লু আক্রান্ত হওয়ার পর মারা যায়। শুকায় নাই, আমার শুকায় নাই, হালকা হালকা কেন চামড়া মানে ঠ্যাং শুকায় নাই। আমি প্রথমে ভাবছি যে বিলিশ চাউল। শিয়ালের বাচ্চাটি দেখতে দেখতে বেশ ঝরঝরে হয়ে ওঠে এবং একটা পর্যায়ে আমাদের যে চেম্বারের ভিতরে থাকে, চেম্বারে যারা চিকিৎসা দিতে আসে, বিভিন্ন প্রয়োজনে আসে, তারা দেখে বেশ আনন্দ পায় আর সবাই বেশ ভালোভাবে দেখভাল করে। চেষ্টা করছি সবসময় একে ভালো রাখার, আগলে রাখার। সময় স্বল্পতার জন্য অনেক সময় আমি সময় দিতে না পারলেও পার্শ্ববর্তী দোকানদারদের কথা বলছিলাম কিছুক্ষণ আগেই, তারা এর সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে তারা চেষ্টা করেছে। তারা একে খাবার খেয়েছে, কোথাও পড়ে যায় কিনা, বিশেষ করে রাস্তার সামনে দিয়ে ভ্যান, রিক্সা, বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে, সেই যানবাহনের তলে নিচে না পড়ে, বিশেষ করে রাস্তায় যখন যায় কোন যানবাহনে না পড়ে সেটা খেয়াল রাখছে সকলে। অনেকে যানবাহন থামিয়ে শিয়ালের বাচ্চাটিকে দেখেছে, অনেকে প্রশ্ন করেছে যেটা আসলে কিসের বাচ্চা, কারণ এত ছোট অবস্থায় এটা আনা হয়েছিল যা অনেকে চেনে না, কারণ ছোট শিয়ালের বাচ্চা দেখা সম্ভব হয় না। কারণ শিয়াল জানেন আপনারা গর্তের ভিতরে থাকে, মাটির গর্তে লুকিয়ে থাকে। তো মাটির গর্তে লুকিয়ে থাকার কারণে অনেকেই বাচ্চা দেখে না। বড় শিয়ালকে প্রায় মানুষ চেনে, শহরের মানুষও অবশ্যই বড় শিয়াল চেনে। বর্তমান প্রজন্মের অনেকে হয়তো চেনে না, শহরে যারা জন্মগ্রহণ করেছে তারা, কিন্তু গ্রামের সবাই এই শিয়ালকে চেনে। কিন্তু ছোট বাচ্চা শিয়ালকে কেউই চিনত না। এই বাচ্চাটাকে দেখে অনেকে চিনেছে। ও রাস্তায় নিজে বের হয়ে যেত, যদি দেখতো যে বিভিন্ন কুকুর টুকুর আসছে, তখন ও খুব দৌড়ে সিঁড়ির উপর থেকে ওঠার চেষ্টা করতো। অনেক সময় সিঁড়ির উপর থেকে পড়ে যেত, পড়ে গেলে পাশের যে দোকানদাররা তারা আবার সিঁড়ির উপর তুলে দিত, সে চলে আসতো। আর আমাদের যে ঘরে ওঠার যে সিঁড়ির এক পাশে একটা ইট দিয়ে দেওয়া, যাতে উঠতে একটু সুবিধা হয়। ওই শিয়ালের বাচ্চাটাও ইটটা বেশ ভালো করে চিনেছিল, ইটের কাছে যেত। অর্থাৎ ওখান থেকে যে ওর উঠতে হবে, আপনারা যে ইট দেখছেন ওই ইট, ওখান থেকে উঠতে হবে, এই বিষয়টাও বেশ ভালো করে বুঝতো। একেবারে আমাদের পরিবেশের সাথে মিশে গিয়েছিল আমাদের এই যে দোকান মাটিভাঙ্গা বাজারের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ফ্লু। আর জানেন যে ফ্লু তো ভাইরাস, আর এই ভাইরাস জাতীয় কোনো কিছু চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। আবিষ্কৃত না হওয়ার কারণে
বাচ্চাটি মারা যায়। তো এটি আমাদের জন্য খুবই দুঃখের। 10 মিনিট হয়ে গেছে। তো আমরা চেষ্টা করেছিলাম একে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা বলতে যা বোঝা যায়, যা যা থাকতে পারে আমাদের বসে এখন হলো তাইতেই আমরা করেছিলাম। আবে 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 রে মাজা। বাচ্চাটি যখন খাবার কমিয়ে দিয়েছিল তখন বুঝতে পারছিলাম যে দুর্বল হয়ে আসতেছে, তখন তাকে স্যালাইন করেছিলাম। আর খাবার ভিতরে কফ হয়েছিল, গালের ভিতরে কফের ওষুধ দেয়া হয়েছিল। কফ অনেকটা তরল হয়েছিল, কফ বের হওয়া আরম্ভ হয়েছিল, একটু দাঁড় দিতে গায়ে তাপ বেড়ে গেছিল। আমার হাতটা ব্যথা হয়ে গেছে, কবজি ব্যথা হয়ে গেছে। তাপের জন্য ওষুধ দেওয়া হয়েছিল, তারপরেও বাঁচানো সম্ভব হয় নাই। এরপরে কাশ দিত, কাশের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। অর্থাৎ ওকে যা যা প্রয়োজন সব কিছুই করা হয়েছিল, তারপরও বাঁচে নাই। তো আমাদের চেষ্টার কমতি ছিল না। সব কিছু পরও যদি সে বেঁচে থাকতো তাহলে আমাদের ভালো লাগতো, স্মৃতি রেখে গেল। আর এই ভিডিওটা আমি যখন ড্রেনে পড়েছিল তখন আমরা পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজি করার পর কৃষ্ণদা ওকে দেখতে পায় ড্রেনের এক কোণে। তখন সে নিজে ওখান থেকে তোলার পর আমি গ্লোভস হাতে নিয়ে ওকে পরিষ্কার করি, পরিষ্কার করে এনে এই রোদ্রে রাখি। এরপর আবার সে সুন্দর সুস্থ হয়ে গেছিল। বেঁচে থাকলে আসলে আমাদের ভালো লাগতো। বেঁচে থাকার পর যদি আমরা উন্মুক্ত করতাম, যখন জঙ্গলে ছাড়তাম তখন আমাদের কষ্ট হতো, কিন্তু কষ্ট হলেও আমাদের ভালো লাগতো, সফলতা হতো। এখনো অনেকে এসে জিজ্ঞাসা করে যে শিয়ালের বাচ্চাটি আছে কি নাই। যে এখন আমি ভয়েস দিচ্ছি, কিছুক্ষণ আগে একজনে এসেছে দেখতে, তা তাকে বললাম এই ঘটনা, সে খুব আপসেট, কষ্ট পেয়েছে। এত ছোট শিয়ালের বাচ্চা খুব কম মানুষই দেখেছে। আমরা যখন এনেছিলাম তখন বোধহয় চোখ মাত্র ফুটেছে। বিশেষ করে ওর মা যখন ফেলে রেখে যায়, পালিয়ে যায় বাচ্চার আলোর জন্য আর মানুষের চিৎকারের জন্য, তখন আমরা একে এনে যখন রাখি, প্রথম অবস্থায় কোনো খাবার কিন্তু খায় নাই। খাবার না খাওয়ার ফলে খুব দুর্বল হয়েছিল। আমরা তখন আত্মবিশ্বাসী ছিলাম যে একটা পর্যায়ে সে খাবার খাবে, কারণ জঙ্গলের পরিবেশ আর এখানে পরিবেশটা আলাদা। যখন সে খাবার খাওয়া ধরে তারপর থেকে আস্তে আস্তে শিয়াল কিন্তু পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, আমাদের পরিবেশের সাথে মিশে ঘরের ভিতরে থাকে। ছোট্ট একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতর ঢুকে তার ভিতরে থাকতো। এতটাই মানে যাকে চেনে এতটাই বুদ্ধিমান, যেটা না দেখলে কল্পনা করবেন না, বা যদি কেউ না নিজে হাতে যদি না পালেন তাহলেও বুঝতে পারবেন না। আমি যখন চেম্বার থেকে বের হয়ে গেলে এমনি ও ঢুকে যেত ব্যাগের ভিতরে। আবার যখন চেম্বারে আসার পরে যখন আমার সাউন্ড পেত, আমার কথা পেত, বের হয়ে আসতো। রাফিন হাই এদিকে আয়। যাচ্ছে সিঁড়ির উপরে উঠতে অনেক সময় কষ্ট হতো। ওই কাঠটা দেওয়া ছিল আর এক পাশে ইট দেওয়া ছিল, ওই কাঠের উপর থেকে ইটের উপর থেকে উঠে যেতে পারত। যেদিন ড্রেনে পড়ে যায় ওই দিন এই ভিডিওটা করছিল সজীব প্রাথমিক অবস্থায়। এখন ভয়েস দিচ্ছি, এটাই ওর লাস্ট এবং শেষ স্মৃতি। থাকলো আমাদের স্মৃতিতে ফেসবুকে, থাকবে ইউটিউব এবং ফেসবুকে এটি
থাকবে, হয়তো মাঝে মাঝে আমরা দেখব, আমাদের দেখতেই হবে, কারণ ওর প্রতি আমাদের যে মায়া, এই মায়ার কারণে সকলে দেখবে, শুধু আমি নয়, আমার এখানে যারা আছে 15 মিনিট হয়ে গেছে। তারা প্রত্যেকেই একে দেখবে। শিয়ালের বাচ্চাটি আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। মানুষ এবং প্রকৃতিতে তুই এদিকে, বসবাসকৃত আমার ক্যামেরা নড়ে বিভিন্ন যায়। জীবজন্তু খুব তুই ভালো কাছাকাছি পারিস। যদি থাকে তাহলে হাসিব চাপ কইস, তাহলে খুব সহ অবস্থানে বাস করা সম্ভব। বনের বিভিন্ন প্রকার জীবজন্তু আমরা দেখা মাত্রই মেরে ফেলার চেষ্টা করি, যেটা অনেকটা না পরিপূর্ণই অন্যায়, এবং যেটা আমাদের পরিবেশের হুমকি স্বরূপ। এটা আমাদের জ্ঞান বুদ্ধির লোপ পাওয়ার কারণে এটা করি, এবং অনেকেই দেখা যায় যে প্রকৃতিতে থাকা অনেক প্রকার বন্যপ্রাণী শিকার করে এবং শিকার করে আনন্দ উল্লাস করে। এটি হচ্ছে সবথেকে ভয়াবহতা এবং সবথেকে খারাপ, সবথেকে নির্মমতা। তো আমাদের এই বিষয়গুলো থেকে সরে আসতে হবে। প্রকৃতিতে সব কিছুই বসবাস করে এবং বসবাস করার সুযোগ দিতে হবে। দিন দিন আমাদের জনসংখ্যার যে বৃদ্ধি, আমি বিভিন্ন সময় আমাদের চ্যানেলে প্রচারিত বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, জনসংখ্যার বৃদ্ধির কারণে জঙ্গল কমে আসছে, কৃষিজমি কমে আসছে। তো এই কৃষিজমি কমে আসার কারণ, জঙ্গল কমে আসার কারণে লোকালয়ে চলে আসে বিভিন্ন প্রকার বন্যপ্রাণী। এছাড়া বন উজাড়ের ফলে বনের যে পরিবেশ দিন দিন ছোট হয়ে আসার কারণে বন্যপ্রাণীর জায়গা কমে আসছে, তাদের শিকারের জায়গা কমে আসছে। এ কারণে লোকালয় চলে আসে, লোকালয় থেকে বিভিন্ন প্রকার প্রাণী শিকার করার চেষ্টা করে এই বন্যপ্রাণীগুলো। যে প্রাণীগুলো মানুষ পুষে থাকে, অর্থাৎ গৃহপালিত, এই গৃহপালিত প্রাণীগুলো যখন শিকার করে তখন মানুষ ক্ষিপ্ত হয়ে এদের মারার চেষ্টা করে। কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে এদের এই শিকারের পিছনে আমরাই দায়ী। আমরা যদি বন উজাড় না করি, আমরা যদি কৃষি জমিতে বসতি নির্মাণ না করি, তাহলে কিন্তু এই প্রকৃতির যে বিষয়গুলো, অর্থাৎ প্রকৃতিতে বসবাস করা অন্যান্য জীবজন্তুগুলো সেখানে থাকতে পারে, তাদের বাস্তুসংস্থানে যেমন খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খলে এক জীব আরেক জীবের উপর নির্ভরশীল, সেই জিনিসটা ঠিক থাকবে। বিশেষ করে শিয়াল বিভিন্ন প্রকার খাবার, গিরু, এরপর বিভিন্ন প্রকার বনমোরগ, বনে বসবাস করা বিভিন্ন প্রকার পাখি, এ সমস্ত খেয়ে থাকে। তো এগুলো খাওয়ার জন্য বা এই খাওয়ার জন্য যে পরিমাণ দরকার সেটা যখন কমে যায় তখন তারা কিন্তু লোকালয়ে চলে আসে। আর এটা কমে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে বন উজাড় হওয়ার ফলে বনে পাখিরও খাবার কমে যায়, পাখিরও বাসস্থান কমে যায়, যার কারণে পাখির সংখ্যাও কমে যায়। খাদ্য শৃঙ্খলে একজন আরেকজনের উপরে কিন্তু নির্ভরশীল, এটি হচ্ছে মানে চরম বাস্তবতা। একজনের খাবার অন্যজন, অর্থাৎ একজন অন্যজনের খাদ্য হয়। 19 মিনিট হয়ে গেছে, কি করবো? সংস্থানে এটি সবথেকে বড় ব্যাপার। এই ব্যাপারটাকে আমাদের মেনে নিতে হবে এবং এভাবেই আমাদের 19 চলতে মিনিট হবে। হয়ে গেছে। কিন্তু বিনা কারণে একটি প্রাণী হত্যা এটি কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে এই শিয়াল কিন্তু অনেক সময় জলাতঙ্ক রোগের সৃষ্টি করে। জলাতঙ্ক রোগের ভাইরাস এটি বহন করতে সক্ষম। তো সেক্ষেত্রে অনেক সময় শিয়াল পাগল হয়ে লোকালয়ে চলে আসে, মানুষের উপর তেড়ে আসে, গরু বাছুর অর্থাৎ পথে বা সামনে যা দেখে তার উপরে তেড়ে আসে। সেক্ষেত্রে যেটা করা যায়, সেক্ষেত্রে সেটাকে মারাটা দরকার হয়ে পড়ে এবং সেটা মারতে হয়। কিন্তু অকারণে সুস্থ একটি প্রাণীকে মারার কোনো প্রয়োজন হয় না। আমরা
ছোটবেলায় আমাদের এই অঞ্চলে দেখেছি অনেক মেছো বাঘ, যেটাকে আমরা বাগডাসা বলে থাকি। এই বাগডাসা বা মেছো বিড়াল বা মেছো বাঘ এরা খুবই নিরীহ প্রকৃতির একটি প্রাণী, যারা মাছ শিকার বেশি করে থাকে। এছাড়া সাপ, ব্যাঙ, কুচিয়া এ সমস্ত শিকার করে। তাছাড়া কিছু পাখি এদের খাদ্য। এনে খালি এরম ধরবি। কখনো কখনো লোকালয়ে হামলা করে মুরগি খেয়ে নিত। তো এই কারণে আমরা এক সময় দেখছি যে এই গ্রামের সমস্ত লোক এক একটি বাগান ঘেরা দিয়ে সেখান থেকে এই বাগডাসা বা মেছো বিড়ালগুলো মেরে ফেলত। আর এ কাজ অনেকে বেশ আনন্দের সাথে করতো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আজকে সেই মেছো বিড়াল যদি আপনার সন্তানকে আপনি দেখানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু সেই মেছো বিড়াল কোথাও পাবেন না, দেখাতে পারবেন না। এমনকি এই প্রাণীটাকে নিয়ে যদি কোনো গবেষণার প্রয়োজন হয়, তাহলে সেই গবেষণার জন্য যে প্রাণীটার দরকার সেটিও কিন্তু আপনি পাবেন না। হয়তো কালে ভদ্রে দুই এক অঞ্চলে দুই একটা দেখা যায়, বিশেষ করে পাহাড়ি অঞ্চল, সিলেটি অঞ্চলে হয়তো এটাই দুই একটি আছে। পাহাড়ি অঞ্চলে অনেক বন জঙ্গল থাকে। এছাড়া এই যে আমাদের গাজীপুরে যে ভাওয়ালের গড়, এই ভাওয়াল রাজার অঞ্চলেও কিছু পাওয়া যেতে পারে। তাছাড়া দক্ষিণ অঞ্চলের ভিতরে সুন্দরবনে হয়তো কিছু আছে। এছাড়া যে গ্রামে প্রচুর পরিমাণ পাওয়া যেত একসময়, সে বিষয় কিন্তু এখন একেবারেই নাই। অর্থাৎ কোথাও যদি থেকে থাকে সেটা হাতে গোনা, এবং সেটা আছে কিনা সন্দেহ। অর্থাৎ বিলুপ্ত প্রায় প্রজাতি হচ্ছে মেছো বিড়াল। আর শিয়ালের কথা বলছিলাম এতক্ষণ। এই শিয়ালও কিন্তু আমাদের এই মাটিভাঙ্গা, চিতলমারি, নাজিরপুর, টুঙ্গিপাড়ায় আশেপাশে সব জায়গা থেকে একেবারে হারিয়ে গিয়েছিল। আমরা ছোট থাকতে শিয়ালের ডাক শুনতাম, কিন্তু পরবর্তীতে এই শিয়াল হারিয়ে যায়। কিন্তু আসার কথা হচ্ছে বেশ কিছুদিন, গত 8 থেকে 10 বছর ধরে শিয়ালের আনাগোনা দু একটা মাঝে মধ্যে দেখা যায়। পরবর্তীতে এই বছর 3 এর আনাগোনা বেশ বৃদ্ধি পেয়েছে। আর একটি সুখবর হচ্ছে, আমাদের এই পার্শ্ববর্তী জায়গাগুলো একটা সময় ইঁদুরের আক্রমণ খুব বেশি ছিল। তবে শিয়াল যখন বৃদ্ধি পেয়েছে, শিয়ালের আক্রমণ, শিয়াল যখন মানে আনাগোনা বৃদ্ধি পেয়েছে, আনাগোনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু ইঁদুরের আক্রমণ অনেক কমে গেছে। অর্থাৎ একটি প্রাণীর মাধ্যমে আরেকটি প্রাণীকে দমন করার যে জৈবিক দমন পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু খুব সহজেই শিয়াল করে থাকে। আর আপনারা জানেন কৃষিক্ষেত্রে ইঁদুর কতটা ভয়াবহ ক্ষতি করে থাকে প্রতি বছর সব ধরনের ফসলের। সেই ফসলের বন্ধু হিসেবেও কিন্তু শিয়াল কাজ করে থাকে। আমাদের এই শিয়ালটি বেঁচে থাকলে আমাদের ভালো লাগতো, কিন্তু বেঁচে না থাকার জন্য আমরা আসলে দুঃখিত, আমাদের কষ্ট হয়। ভিডিওটা আমাদের পরিবেশ এবং প্রতিবেশের জন্য আমাদের চারিপাশে যে সমস্ত বন্য প্রাণী আছে সেগুলো যেমন সংরক্ষণ করা দরকার, তেমনিভাবে এখন পর্যন্ত অবশিষ্ট যে সমস্ত বন বাদার আছে সেগুলোকেও সংরক্ষণ করার দরকার। এরপর দেখা যাচ্ছে যে আমাদের চারিপাশে নদী, খাল, ডোবা এ সমস্ত আছে। বিশেষ করে ডোবাগুলো অনেকে ড্রেজারের বালু দিয়ে ভরে ফেলছে, সেটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে দেশীয় মাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন। এগুলোর দিকে আমাদের এখনই নজর দেওয়া উচিত। সরকার মাত্র মুখে বলে ক্ষান্ত হয়, কোনো সরকারই এই পরিবেশের ব্যাপারে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করে না, একেবারে উদাসীন। এটি হচ্ছে সবথেকে আরও বেশি দুঃখের বিষয়। কারণ পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটাই হয়। কারণ পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তারা দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি যে দায়িত্ববোধ, এটা পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থা কখনোই সেই শিক্ষা দেয় না। তাদের দরকার পুঁজি, তাদের দরকার অর্থ, তাদের দরকার বিলাসী জীবনযাপন।
আমাদের দোকানের ভিতরে বাচ্চাটি এই যে আছে, দেখছেন বাচ্চাটি ঝরঝরে হয়েছে। অনেক কিছুক্ষণ আগে বাচ্চাটি ময়লার ভিতরে যে অবস্থায় ছিল, সেই ময়লা থেকে আমরা যখন ক্লিন করে নিয়ে আসি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, তখন শীতে কাঁপছিল। এখন কিন্তু সেই রোদ্রে রাখার পর শীত শেষ, তবে যে দুর্বল বেশ কিছুক্ষণ নোংরার ভিতরে ছিল, সেই নোংরা যে দুর্বলতা, এখনো দুর্বলতা কাটে নাই। তবে আমরা যখন একে খাইয়েছিলাম, খাওয়ানোর পর থেকে আবার সেই সন্ধ্যার দিকে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। অর্থাৎ দুপুরের সময় এই ভিডিও আমরা করেছিলাম। তো দুপুর শেষে যখন সন্ধ্যা আসে, সন্ধ্যার সময় বাচ্চা ঝরঝরে আর পিছিয়ে পিছিয়ে দৌড় দেয়। রাত্রের বেলায় চার দোকানে আমি যখন যাই, তখন আমার পাঁচ নেমে দৌড়ে যায়। হ্যালো গাইস, এই যে হলো শিয়ালের আসার কথা হচ্ছে, আমাদের অঞ্চলে শিয়াল বৃদ্ধি পেয়েছে, বনবিড়াল অনেকটা কমে গেছে। একটা সময় প্রচুর বনবিড়াল দেখা যেত, সেটা অনেকটা কমেছে। বনবিড়াল কমার কারণ হচ্ছে জমিতে বিদ্যুৎ ফাঁদ দেওয়ার জন্য, ইঁদুর মারার জন্য। সেই ইঁদুরের ফাঁদে, অর্থাৎ সেই বিদ্যুতে মারা যাচ্ছিল অনেক বনবিড়াল। তো এখন মানুষের ভিতর সচেতনা বৃদ্ধি পেয়েছে। সচেতনা বাড়ার সাথে সাথে এগুলো মারা এখন অনেকটা কমে এসেছে। তবে আরও বেশি সচেতন দরকার, বিশেষ করে সরকারি পদক্ষেপ নেওয়া দরকার এই সচেতনা তৈরি করার জন্য। কিন্তু সেই সচেতনার জন্য সরকারি পদক্ষেপগুলো এখন পর্যন্ত দেখা যায় না, নামমাত্র। তবে কিছু ব্যক্তি তাদের নিজস্ব উদ্যোগে এটি সংরক্ষণের ব্যবস্থা করে, নিজ দায়িত্ববোধ থেকে মানুষকে বলে যে না, এটা করা যাবে না, এটা করলে কি কি ক্ষতি আছে সেটা বোঝাবার চেষ্টা করে। অনেক সময় অনেক ব্যক্তির সাথে বোঝাতে যেয়ে অনেক ঝামেলাও হয়। তারা তাদের মতো একঘেয়ে কথাবার্তা বলে, সে একঘেয়ে কথার বিপক্ষেও তাকে বোঝানোর জন্য অনেক সময় নিয়ে কথা বলতে হয়, যেগুলো অনেক কষ্টসাধ্য। তারপরও মানুষ করে থাকে, আমরাও এটা করে থাকি, এবং বেসরকারি কিছু সংস্থা আছে সেগুলোও করে যাচ্ছে। তো আসার কথা হচ্ছে, মানুষ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আর বাচ্চাদের বিশেষ করে এক্ষেত্রে খুব বেশি শিক্ষা দেওয়া দরকার। বাচ্চাদের যে এই যে বন্যপ্রাণী সংরক্ষণের যে প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো তাদের জানানো দরকার, এবং এদের সাথে মাঝে মাঝে চেনার, দেখার যে এটা এই প্রাণী এই উপকার করে, আবার এই ক্ষতি হতে পারে এর মাধ্যমে, আমরা সেই জিনিসগুলো তাদের শেখানোটা খুবই জরুরি। বন্ধুরা, ভিডিও আর বড় করছি না, বলবো না, অর্থাৎ আমার কথা আর বাড়াচ্ছি না। আমি আস্তে আস্তে কিছু কথা বলছিলাম আর ভিডিওটা দেখছিলাম, অর্থাৎ শেষ স্মৃতি, যেহেতু আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা, 29 মিনিট 17 সেকেন্ড হচ্ছে এই ভিডিওটি, এখন 28 মিনিট চলে। তো এটি একটি ডকুমেন্টারি হয়ে থাকলো। এই ডকুমেন্টারিটি আপনারা শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন যে শিয়াল কত সুন্দর পোষ মানে। দেখেন ওই যে ব্যাগটা, ওই ব্যাগের ভিতরে হচ্ছে ও নিজে চলে যায়। আনারি হাতে বাচ্চারা ভিডিও করছিল, ছোট ছোট দুটি বাচ্চা, ওরা ভিডিও ভালোভাবে করতে পারে নাই, তারপরেও কিন্তু অনেক চেষ্টা করেছে। দেখেন সুন্দর করে এই ব্যাগের ভিতরে ও থাকতো, এই ব্যাগের ভিতরেই ও থাকতো। ওটা আমার একটা ঔষধের ব্যাগ, নিয়ে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যেতাম। তো ও যখন ওই ব্যাগের ভিতরে থাকতো, তখন ওই ব্যাগটা পরিত্যক্ত করে দিই, এবং ওরকে রাখার জন্য ব্যাগটা উপযুক্ত করে দিই। বন্ধুরা, পরিশেষে আর মাত্র কয়েক সেকেন্ড ভিডিও আছে, আপনারা দেখলে আপনারা অবশ্যই শিয়ালটিকে মনে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।